আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন নিয়ে। 13ই জুন 2024 দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে এবং প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। এর আগে ছিল সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে, এবার প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে। এই প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশদ আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির এই গোচর বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আমি এর আগে বৃশ্চিক রাশির সম্পর্কে আলোচনা করেছি দেবগুরুর রাশি পরিবর্তন নিয়ে। দেবগুরু বৃহস্পতি এর আগে ছিল সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে, সেখানেও কিন্তু ভালো ফল দিচ্ছে এবং রোহিণীতে প্রবেশ করছে, এখানেও কিন্তু ভালো ফল দিবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজেও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে যাচ্ছি এটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থান, গ্রহের অন্তর্দশার উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। 13ই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। এরপরে 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। তার সাথে অক্টোবরের 9 তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং 28শে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে প্রবেশ করবে আবার চন্দ্রদেবের এই নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এরপরে ফেব্রুয়ারি 4 তারিখ 2025 দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10ই এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে আবার, এবং 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, তখন মিথুন রাশিতে প্রবেশ করবে। তো রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। তো রোহিণী নক্ষত্র সম্বন্ধে কিছু আপনাদেরকে একটু ধারণা দিই। রোহিণী নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর চতুর্থ নক্ষত্র। বিশ্বরাশিতে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত থাকে। রোহিণী নক্ষত্রের 4টি চরণ বিশ্বরাশির মধ্যেই পড়ে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে চন্দ্রমা এবং এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন রোহিণী নক্ষত্রে একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে রথ, এবং এই চিহ্ন সংকেত দেয় গতিশীলতা। আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে রোহিণী নক্ষত্র খুব সুন্দর, আকর্ষণ এবং খুব শুভ হিসাবে মানা হয়। শুক্রদেব এবং চন্দ্রদেবের প্রভাবের ফলে রোহিণী নক্ষত্রের জাতকদের মধ্যে, জাতক জাতিকাদের মধ্যে আকর্ষণ জিনিসটা খুব বেশি থাকে এবং এরা কালো হোক কিংবা ফর্সা হোক দেখতে কিন্তু খুব মিষ্টি হয় এবং এদের আয়ু খুব কম মনে হয়, অর্থাৎ 50 বছর বয়স হলেও মনে হবে যে 30 বছর বয়স। বিশ্বরাশিতে চন্দ্রমা কিন্তু উচ্চ হয়ে যায়, আর যারা রোহিণী নক্ষত্রে থাকে এরা কিন্তু খুব কল্পনাপ্রবণ হয় এবং নিজেদের অভিব্যক্তি ও খুব ভালো করে ব্যক্ত করতে পারে। শুক্রদেব এবং চন্দ্রদেবের প্রভাব এই নক্ষত্রে জাতক জাতিকারা খুব কলাপ্রেমী হয়, যেমন নৃত্যকলা, সঙ্গীতকলা, চিত্রকলা এই সমস্তর প্রতি খুব রুচি থাকে। আবার চন্দ্রদেবের নক্ষত্র, এই নক্ষত্রের জাতকরা খুব আবেগপ্রবণ হয় এবং ক্ষমাধাত্রীর মতনই হয়, অর্থাৎ কোনো অন্যায় কাজ হলেও সেটাকে কিন্তু ক্ষমার চোখেই দেখে। শুক্র চন্দ্রের প্রভাবে এরা খুব সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করে এবং সুন্দরের প্রতি একটা খুব অ্যাট্রাকটিভ হয় এবং লাক্সারি জিনিসটাকে খুব পছন্দ করে। এরা নিজের কাজের প্রতি খুব একনিষ্ঠ হয় এবং খুব দায়িত্ব নিয়ে কাজ করে। আবার মাঝে মধ্যে এমনও হয় যে কিছু দায়িত্ব আবার বেশি নিয়ে ফেলে, যে কাজগুলোতে নিপুণতা থাকে না, যার ফলে কিন্তু নিজেকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের এই গুরুদেবের পরিবর্তন, এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির শনিদেবের কিন্তু ঢাইয়া চলছে। শনিদেবের এই ঢাইয়া চলাকালীন শনিদেবের দশম দৃষ্টি রাশির উপর পড়ছে। শনিদেব এর আগে শতভিষা নক্ষত্রে গোচর করছিল। সেই সময় বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছিল এবং তার সাথে শনিদেবের তৃতীয় দৃষ্টি আবার গুরুর উপর পড়ছিল, দেবগুরুর উপর। বৃশ্চিক রাশির জন্য দেবগুরু বৃহস্পতি যে কাজটা করতে যাচ্ছিল সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না অতটা, কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি দেবগুরুর উপর পড়ছিল, যেটা শতভিষা নক্ষত্রে আবার অবস্থান করার পরে। এরপর আস্তে আস্তে সময়ের পরিবর্তন হতে থাকে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলো বিশ্বরাশিতে। বিশ্বরাশি হচ্ছে স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির কারক। এই বিশ্বরাশিতে যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলো, যেটা সূর্যদেবের নক্ষত্রে, এই নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে বৃশ্চিক রাশির জীবনে একটা পরিবর্তনের চক্র তৈরি হয়ে গেল। কারণ শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করলো দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে অবস্থান করে প্রবেশ করলো আবার বিশ্বরাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্যদেব। সূর্যদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি। বৃহস্পতি যখন বিশ্বরাশিতে প্রবেশ করলো এই নক্ষত্রে, তখন বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে উন্নতির যোগ তৈরি হলো এবং 13ই জুন আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করলো।
রোহিণী নক্ষত্র নক্ষত্রমণ্ডলের চতুর্থ নক্ষত্র এবং খুব শুভ নক্ষত্র। এই নক্ষত্রে কিন্তু আমাদের সবার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন। কৃত্তিকা নক্ষত্রে যখন ছিল তখন কর্মের ঘরের যথেষ্ট উন্নতি ঘটাচ্ছিল দেবগুরু বৃহস্পতি। এবার প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে, আর রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি 20 আগস্ট পর্যন্ত এই ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে গোচর করবে। বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা কন্যা রাশি, আর কন্যা রাশিতে বসে রয়েছে কেতু। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। কেতু যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন কেতু শান্ত স্বভাবের হয়ে যায়। আবার কেতু কিন্তু লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু দৃষ্টির পড়ার ফলে বৃশ্চিক রাশির একটা দিকে আবার কিন্তু খুব ভালো উন্নতির যোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে অসুখ বিসুখ। কারণ কেতু যখন একাদশ ঘরে বসেছে আর রোগ রিপু ঋণের ঘরে ষষ্ঠ ঘর যেটা মেষ রাশি, এই ঘর থেকে লাভের ঘরের দূরত্ব হচ্ছে 6 ঘর। এই একাদশ ঘরে কেতু অবস্থান করে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বহু অসুখ বিসুখও হয়েছে। এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই কেতুর উপর পড়ছে। যে অসুখ বিসুখগুলো দেহে দেহে বাসা বেঁধেছিল সেই অসুখ বিসুখ নিরাময় হবে, অর্থাৎ এর ট্রিটমেন্টও হবে এই সময়। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, আর এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পাক মুহূর্তে রাশির অধিপতি মঙ্গলদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘর, সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে নিজের রাশির উপর, অর্থাৎ নিজের রাশিতে নিজের রাশিকেই দেখছে। আর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আবার এই বৃশ্চিক রাশিকে দেখছে। আবার এই বৃশ্চিক রাশির উপর কিন্তু রাহুরও দৃষ্টি রয়েছে, আবার কিন্তু শনিরও দৃষ্টি রয়েছে। অর্থাৎ এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। কারণ রাশির অধিপতি মঙ্গলদেব ষষ্ঠ ঘরে বসে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘর যেটা বিদেশের ঘর। চন্দ্রদেবের রাশি হচ্ছে কর্কট রাশি, এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। আর এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে। আবার এই ভাগ্যের ঘর থেকে কিন্তু দূরযাত্রা বুঝায়, এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করছে এই সপ্তম ঘরে। আর সপ্তম ঘরটি হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর ঘর, অর্থাৎ এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট আয় উন্নতির যোগ রয়েছে, এবং যারা কর্মসূত্রে কিংবা ব্যবসা সূত্রে বাইরে ব্যবসা করছেন কিংবা বাইরে থেকে মাল নিয়ে ব্যবসা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট ভালো চলবে। আবার যারা কর্মসূত্রে বিদেশে থাকছেন তাদের আয় উন্নতির যথেষ্ট ভালো যোগ রয়েছে। তাছাড়া যারা কর্মসূত্রে আবার বাইরে যাওয়ার চেষ্টা করছেন তারাও এই সময় গ্রিন কার্ড ভিসা পাবে এবং কর্মলাভ করবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসা করছেন তাদেরও ব্যবসায় যথেষ্ট লাভবান এই সময় হবে। এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা যে কাজেই হাত দিবে সেই কাজেই ভাগ্য যথেষ্ট সাহায্য করবে এবং সাকসেস হবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্রে, আর এই সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের সাংসারিক ঘর। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত তাদের বিবাহ সম্বন্ধ আসা চালু হয়ে যাবে এবং সম্বন্ধ পাকাপাকি হয়ে যাবে। তার সাথে এটা কিন্তু ব্যবসা বাণিজ্যর ঘর। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা রেডিমেড গার্মেন্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা বিউটিশিয়ান, যারা আবার সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু কাজকর্ম ভালো চলবে এই সময়। যারা কলাপ্রেমী অর্থাৎ যারা সঙ্গীত শিল্পী, তারপরে চিত্রশিল্পী, তারপরে নৃত্যশিল্পী, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন এই সময়কালে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এবং সমাজে একটা নতুন পরিচিতি হবে। রাশির অধিপতির অবস্থান করছে ষষ্ঠ ঘরে, আবার নিজের রাশিতেই। এখানে 12ই জুলাই পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে ঢুকবে, আর সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে আবার জুটি তৈরি করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে। মানে এতদিন পর বৃশ্চিক রাশির ভালো সময় এবার আস্তে আস্তে আসা শুরু করেছে। শনিদেবের চতুর্থ ঘরে অবস্থান করছে, জায়গা জমি সম্পর্কিত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হবে। বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় খুব হিম্মতি স্বভাবের হবে, মনের মধ্যে একটা জোশ আসবে, উৎসাহ আসবে, তার সাথে সফলতা নিশ্চিত এই সময়কালে। আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব হচ্ছে নবম ঘরের অধিপতি, আর রাশির অধিপতি মঙ্গলদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে বর্তমানে। তো এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা যদি লোনেরও সুবিধা পাবে। তাছাড়া এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা লোন পরিশোধও করতে পারবে। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্বজন্মের পুণ্যের ফল, মা লক্ষ্মীর ঘর। এই পঞ্চম ঘর, এই ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘর, এবং সপ্তম ঘরে অবস্থান করে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে। এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কর্মই করুক তাদের রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে, ভাগ্যও যথেষ্ট সহায়ক হবে এই সময়।
বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়, কারণ শনিদেবের সাথে দেবগুরুর কেন্দ্রের সম্পর্ক হয়েছে, অর্থাৎ দেবগুরু থেকে শনিদেব দশম ঘরে অবস্থান করছে। এই সময়কালে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট পাবে, আবার বন্ধু বান্ধবদের সহযোগিতাও যথেষ্ট এই সময় পাবে। নবম ঘর হচ্ছে আমাদের আধ্যাত্মিকের ঘর, আমাদের ধর্মের ঘর, আর এই নবম ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি হয়ে, আর পঞ্চম ঘর এবং নবম ঘরের সম্পর্ক তাহলে তৈরি হয়ে গেছে, অর্থাৎ ত্রিকোণের অধিপতি হয়ে ত্রিকোণের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে দেবগুরুর গোচর। এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দৈবিক শক্তি কাজ করবে, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে এবং ভাগ্য যথেষ্ট বৃদ্ধি হবে। এই অবস্থার ফলে যত ধরনের থেমে থাকা কাজ বিগত দিনে আটকে ছিল সেই কাজগুলো যথেষ্ট আবার গতি লাভ করবে এবং কাজ সম্পূর্ণ হবে। গ্রহদের যে অবস্থান তাতে একটা বিশেষ উপলব্ধি লাভ করবে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এর আগে তো অনেক খারাপ সময় দেখেছে বৃশ্চিক রাশি, দেবগুরুর এই অবস্থানে বৃশ্চিক রাশির এবার যথেষ্ট ভালো সময় দেখবে। দেবগুরু বৃহস্পতি সারা বছরই এই রাশির উপর দৃষ্টি থাকবে, তার সাথে লাভের ঘরে দৃষ্টি থাকবে। লাভের ঘরে কেতু বসে রয়েছে, আর কেতুর উপর দৃষ্টি পড়ার ফলে একাধিক লাভের রাস্তা তৈরি করবে এই কেতু, কারণ কেতু এবার শুভ হয়ে যাচ্ছে, সব ভালো ভালো জিনিস বৃশ্চিক রাশির জন্য তৈরি করবে। বৃশ্চিক রাশির যত বড়ই বিপরীত পরিস্থিতি তৈরি হোক, দেবগুরুর আশীর্বাদে সমস্ত কিছু ভালো হবে। বৃশ্চিক রাশির এই সময় যথেষ্ট ভালো সময়। এর আগের সময়গুলো বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো ছিল না, কারণ রাশির অধিপতি রাহুর সাথে জুতি তৈরি করেছিল, আবার শনিদেবের সাথেও জুতি তৈরি করেছিল। এই জুতির প্রভাবগুলো যথেষ্ট ভালো ছিল না। হ্যাঁ, তবে রাহুর সাথে যখন জুতি তৈরি করেছিল বৃশ্চিক রাশি, রাশির অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তাহলে তার কিছুটা ভালো ফল প্রভাবটা দেয়, কিন্তু যথেষ্ট ভালো সময় ছিল না বৃশ্চিক রাশির জন্য। কিন্তু এবার সময় বৃশ্চিক রাশির পক্ষে যথেষ্ট থাকবে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো চন্দ্রের বল বাড়ান, অর্থাৎ চন্দ্রমাকে বলি করুন। চন্দ্রমাকে বলি করতে গেলে মায়ের প্রতি যথেষ্ট সম্মান করতে হবে, মায়ের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে এবং মায়ের আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোতে হবে, তাহলে চন্দ্রমা যথেষ্ট বলি হবে। তার সাথে বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো, তাই মন্দিরে পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করবেন এবং যে মন্দিরে ভোগ রান্না হয় সে মন্দিরে মিষ্টি কুমড়ার মতন ফল মিষ্টি কুমড়া দিবেন ভোগের জন্য। এছাড়া হলুদ জাতীয় জিনিসগুলো বেশি ব্যবহার করবেন, হলুদের গিট সাথে রাখবেন, এতেও দেবগুরুর বলে বৃদ্ধি পায়। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম বৃশ্চিক রাশির সম্বন্ধে। আপনারা সবাই ভালো থাকেন, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। এই দেবগুরুর পরিবর্তন আপনাদের জীবনে যেন সুখ সমৃদ্ধি নিয়ে আসে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।